তাহলে বন্ধুরা এবারে আমরা অক্সিনটা একবার একটু রিপিট করে নিই কি কি আছে। তো অক্সিনের সংকেত হচ্ছে C10H9O2N। আর এক্ষেত্রে কি কি মৌল আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। আর অক্সিনের বৈশিষ্ট্যকে, অক্সিন হচ্ছে অম্লধর্মী একটা হরমোন, আর এটা হচ্ছে ইন্ডোল বর্গযুক্ত হরমোন। তো এবারে অক্সিনের কয়েকটা উদাহরণ দেখে নিই কি কি আছে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA এবং IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এটা হচ্ছে প্রাকৃতিক হরমোন। আর কৃত্রিম অক্সিন হরমোনের মধ্যে আছে NAA, যেটা হচ্ছে ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, NAA, IPA এবং 2,4-D। এরা হচ্ছে মানুষ সৃষ্ট অর্থাৎ কৃত্রিম অক্সিন, যেগুলো পরীক্ষাগারে তৈরি হয়। আর উদ্ভিদে অক্সিনের কাজ, যেটা হচ্ছে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি এবং কাণ্ড, উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি যেমন কাণ্ড ও মূলের বৃদ্ধি। তো এই কাণ্ডের বৃদ্ধিকে কি বলা হয়? অগ্রস্থ প্রকটতা বলা হয়। অগ্রস্থ প্রকটতা। তো অগ্রস্থ প্রকটতা বলতে কি বোঝে? যেটা হচ্ছে কাণ্ডের বৃদ্ধি অর্থাৎ কাক্ষিক মুকুলের বৃদ্ধি যেখানে থাকে না, হচ্ছে শুধুমাত্র কাণ্ডের বৃদ্ধি হয়, সেটা হচ্ছে অগ্রস্থ প্রকটতা ঘটায়। যখন হচ্ছে কাণ্ডের বিটপকে কেটে বাদ দেওয়া হয়, তখন হচ্ছে উদ্ভিদের যে পর্ব, সেখান থেকে উদ্ভিদের যে শাখা প্রশাখার সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে অগ্রস্থ প্রকটতা ব্যাহত হয় এবং কাণ্ডের শাখা প্রশাখা সৃষ্টি হয় এবং উদ্ভিদটা গম্বুজাকার ধারণ করে। ফল সৃষ্টিতে অর্থাৎ ডিম্বাশয়ে অক্সিজেনের পরিমাণ বেড়ে গেলে সেটা আস্তে আস্তে ফলে পরিণত হয়। আর আছে ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে একটা আসতে পারে, যে পার্থেনোকার্পি, কৃত্রিম অক্সিজেন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন, যেটা হচ্ছে বীজ মানে বীজহীন ফল উৎপাদন করাকে পার্থেনোকার্পি বলা হয় সোজা ভাষায়। আর হচ্ছে অক্সিজেনের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা। তো টপিক চলন নিয়ন্ত্রণ করে সেটা আমি আগে বুঝিয়েছি যে কিভাবে টপিক চলন বা ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন হরমোন। তো এবারে অক্সিন হরমোন থেকে আমরা কি কি কোশ্চেন পেতে পারি। এক নাম্বার কোশ্চেন দেখে নিই আমরা কি কি কোশ্চেন পেতে পারি। তো এক নম্বর হচ্ছে, অর্থাৎ উদাহরণ চাইতে পারে যে প্রাকৃতিক এবং কৃত্রিম অক্সিন হরমোনের নাম। তো এক্ষেত্রে MCQ দিতে পারে যে কয়েকটা অক্সিন হরমোনের নাম দিয়ে দিল, যেমন IAA, IPA, NAA, 2,4-D। তো এক্ষেত্রে বলতে পারে কোনটা এর মধ্যে প্রাকৃতিক অক্সিন হরমোন। তো সেক্ষেত্রে উত্তর হবে IA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে প্রাকৃতিক, আর এই বাকি তিনটে হচ্ছে কৃত্রিম অক্সিন হরমোন। তো এরকম কোশ্চেন আসতেই পারে। দুই কি আসতে পারে? দুই আসতে পারে হচ্ছে উদ্ভিদে অক্সিন হরমোনের কাজ, বা অক্সিন হরমোন কি সাহায্য করে উদ্ভিদে। আর তিন নম্বরে আসতে পারে পার্থেনোকার্পি কি। তো পার্থেনোকার্পি কি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন 2 নম্বরের জন্য। পার্থেনোকার্পি কি, এবং এক্ষেত্রে পার্থেনোকার্পির ক্ষেত্রে কোন কোন কৃত্রিম অক্সিন হরমোন ব্যবহার করা যেতে পারে, যেমন IPA ব্যবহার করা হয়, NAA ব্যবহার করা হয়। এই দুটো কৃত্রিম অক্সিন হরমোন পার্থেনোকার্পিতে ব্যবহার করা হয়, IPA এবং NAA। তো আপাতত অক্সিন থেকে এইরকম কোশ্চেনই আসতে পারে। তো এবারে আমরা দেখে নেব জিববারেলিন হরমোন। জিববারেলিন হরমোনের সংকেত হচ্ছে C22H19O। জিববারেলিন হরমোন অর্থাৎ জিববারেলিন হরমোন জিববারেলা ফুজিকুরি নামক ছত্রাক থেকে সংশ্লেষিত হয়।
তো এবারে আমরা দেখে নেবো জিববারেলিন হরমোনের ব্যাপারে। তো জিববারেলিনের সংকেত হচ্ছে C19H22O। অর্থাৎ এক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখবে এর মধ্যে কোনো নাইট্রোজেন নেই, অর্থাৎ এটা নাইট্রোজেন বিহীন হরমোন, নাইট্রোজেন বিহীন হরমোন। তো এখানে একটা কোশ্চেন আসতেই পারে যে উদ্ভিদে নাইট্রোজেন বিহীন একটা হরমোনের উদাহরণ দাও। তো সেক্ষেত্রে হবে হচ্ছে জিববারেলিন হরমোন। জিববারেলিন হরমোনের আরেকটা বৈশিষ্ট্য কি, এটা টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত। তো জিববারেলিন হচ্ছে টার্পিনয়েড গোষ্ঠী। আগেরটা আমরা অক্সিন কি দেখলাম, অক্সিন দেখলে ইন্ডোল বর্গযুক্ত বা ইন্ডোল গোষ্ঠীর ছিল, আর এটা হচ্ছে টার্পিনয়েড গোষ্ঠীর হরমোন জিববারেলিন। আচ্ছা, জিববারেলিন হরমোন প্রথম কে আবিষ্কার করেন? আচ্ছা, জিববারেলিন হরমোন আবিষ্কার করেন কুরোশোয়া নামক একজন বিজ্ঞানী। কুরোশোয়া, বিজ্ঞানী কুরোশোয়া। তিনি কোথা থেকে এটা সংশ্লেষ করেন বা এটা অনুসন্ধান করেন, সেটা হচ্ছে এক ধরনের ছত্রাক থেকে, সেটা হচ্ছে জিব্বেরেলা ফুজিকুরোই নামক ছত্রাক। জিব্বেরেলা ফুজিকুরোই, জিব্বেরেলা ফুজিকুরোই নামক ছত্রাক থেকে, এটা একটা ছত্রাক। তো একটা কোশ্চেন আসতেই পারে যে জিববেরেলিন কোথায় সংশ্লেষিত হয়, প্রথম সংশ্লেষিত হয়? তো সেটা বলতে হবে জিববেরেলা ফুজিকুরি নামক ছত্রাক থেকে এটা প্রথম সংশ্লেষিত হয় বা সন্ধান পাওয়া যায়। কি করে? বিজ্ঞানী কুরোশোয়া। তো এটা একটা কোশ্চেন আসতেই পারে। এবার হচ্ছে জিব্বারেলিন বা এদেরকে প্রাকৃতিকভাবে কি বলে, জিব্বেরেলিক অ্যাসিড। জিব্বারেলিন বা জিব্বেরেলিক অ্যাসিড। জিব্বারেলিন বা জিব্রেলিক অ্যাসিড, এদেরকে জিএ দ্বারা প্রকাশ করা হয়। অক্সিনকে যেমন আইএএ বলা হয়, অক্সিন বা আইএএ, আর এটাকে বলা হয় জিএ অর্থাৎ জিব্বারেলিক অ্যাসিড। আর জিব্বারেলিক অ্যাসিডের ধর্মটা হচ্ছে এটা অম্ল ধর্মী। তো প্রাকৃতিক জিব্বারেলিন হচ্ছে জিব্রেলিক অ্যাসিড, আমরা বলছি জিএ বা জিএ3ও বলা হয়। এছাড়া অক্সিনে যেমন দেখলাম কৃত্রিম অক্সিন আছে বা কৃত্রিম অক্সিন তৈরি করা হয়েছে, তো জিব্রেলিনের ক্ষেত্রেও কিন্তু কৃত্রিম জিব্রেলিন তৈরি করা হয়েছে, যেমন ইউনিকোনাজল। এটা একটু তোমরা খেয়াল করবে, ইউনিকোনাজল এবং ড্যামিনোসাইড এই নামের কৃত্রিম জিব্বেরেলিন হরমোন কিন্তু তৈরি করা হয়েছে, যা বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন পরীক্ষার কাজে কাজে লাগে। যেমন বীজহীন ফল সৃষ্টি করতেও কিন্তু জিব্বেরেলিন কাজে লাগে, অর্থাৎ পার্থেনোকার্পিক ফল তৈরি করতেও জিব্বেরেলিন কাজে লাগে। তো প্রথম পার্থেনোকার্পিক ফল যেটা জিব্বেরেলিনের প্রভাবে তৈরি করা ছিল সেটা হয়েছিল আপেলে। আপেলে কৃত্রিম জিব্বেরেলিন প্রয়োগ করে, যেমন ইউনিকোনাজল বা ড্যামিনোসাইড, এগুলো হচ্ছে কৃত্রিম জিব্বেরেলিন। এরা কি? কৃত্রিম জিব্বেরেলিন। কৃত্রিম জিব্বেরেলিন। তো এই কৃত্রিম জিব্রেলিন প্রয়োগ করে আপেলে প্রথম পার্থেনোকার্পি করা হয়, অর্থাৎ বীজহীন ফল উৎপাদন করা হয় আপেল। তো এবারে দেখে নেওয়া যাক যে জিব্বেরেলিন উদ্ভিদে কি কি উদ্ভিদে জিব্বেরেলিন কি কি কাজ করে।
তো বন্ধুরা, যদি আমার পড়ানো একটু যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো কোশ্চেন থাকে তো সেটা ভিডিওতে মানে কমেন্টে লিখে দিও, আমি যথাসম্ভব চেষ্টা করব রিপ্লাই দেওয়ার, তোমাদের জিজ্ঞাসাকে মেটানোর চেষ্টা করব। তো এবারে আমরা দেখে নিই জিব্রেলিনের কাজ উদ্ভিদে। মূলত জিব্রেলিনের দুটো কাজ দেখা যায়। এক হচ্ছে প্রথম কাজ হচ্ছে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ। অর্থাৎ দেখবে বীজ অঙ্কুরোদ্গম হতে কিছুটা টাইম লাগে, কিছুটা সময় লাগে। অর্থাৎ পর্যাপ্ত আলো, জল, মাটি হলে তবে বীজটা অঙ্কুরিত হয়। তো এই যে বীজ যে অঙ্কুরিত হচ্ছে না, বীজ যে বীজ অবস্থায় থেকে যাচ্ছে, তো সেটা হচ্ছে বীজের সুপ্তাবস্থা। এবং জিব্বেরেলিন সেই সুপ্তাবস্থাকে ভঙ্গ করে, অর্থাৎ বীজের অঙ্কুরোদ্গম ঘটায়। তো বীজের মধ্যে যে সুপ্তাবস্থা থাকে সেটা কি করে, সেটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। ABA, অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিডের কাজ কি হচ্ছে? অ্যাবসিসিক অ্যাসিডের কাজ হচ্ছে পুরো বিপরীতধর্মী, জিববেরেলিনের পুরো বিপরীতধর্মী কাজ করে অ্যাবসিসিক অ্যাসিড। অর্থাৎ জিববেরেলিন কি করে অঙ্কুরোদ্গমে সহায়তা করছে, আর অ্যাবসিসিক অ্যাসিড অঙ্কুরোদ্গমকে বাধা দিচ্ছে। অর্থাৎ যে বীজ যখন প্রতিকূল পরিবেশে থাকছে, অর্থাৎ যেখানে কোনো জল পাচ্ছে না, তীব্র আলো বা খরা চলছে বা কোনো জল টল কিছুই পাচ্ছে না, অঙ্কুরোদ্গমের জন্য সহায়ক পরিবেশ পাচ্ছে না, সেক্ষেত্রে বীজের মধ্যে অ্যাবসিসিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, যা বীজের অঙ্কুরোদ্গমকে রোধ করে। এবং এবারে আমরা ধরো একটা বীজকে জলের মধ্যে রাখলাম বা মাটিতে দিলাম যে গাছ করব, তো সেক্ষেত্রে বীজটা পর্যাপ্ত আলো পাচ্ছে, জল পাচ্ছে, মাটি পাচ্ছে। তো সেক্ষেত্রে বীজের মধ্যে অ্যাবসিসিক অ্যাসিডের পরিমাণটা কমে যায় এবং জিব্বেরেলিনের পরিমাণটা বাড়তে থাকে। তো এই জিব্বেরেলিন যেহেতু বীজের মধ্যে বাড়তে থাকে, তো এটা কি করে বীজের সুপ্তাবস্থাকে ভঙ্গ করছে, অর্থাৎ আহ, অঙ্কুরোদ্গমে সাহায্য করছে। একটা কাজ গেল। এবারে অঙ্কুরোদ্গম তো হয়ে গেল, এবারে বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদে জিব্রেলিনের কি কাজ, সেটা হচ্ছে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে, অর্থাৎ এক্ষেত্রে উদ্ভিদ পর্বের সংখ্যা বৃদ্ধি করে না, যে উদ্ভিদে পর্বের সংখ্যা বৃদ্ধি করে না জিব্রেলিন, অর্থাৎ পর্ব মধ্যের সংখ্যা বৃদ্ধি করে, পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে, সংখ্যা বৃদ্ধি করে না। আচ্ছা, তাহলে জিব্রেলিন কি করে পর্বের সংখ্যা বৃদ্ধি করে না কিন্তু দৈর্ঘ্যের বৃদ্ধি করে। তো এই বিষয়টা কি, তো একটু ছবি এঁকে আমরা বোঝার চেষ্টা করি। তো একটা আমরা টবে গাছ লাগিয়েছি, এই ধরো একটা ধরে ধরে নিলাম একটা উদ্ভিদ, আমার ছবি আঁকা অতটাও ভালো না, তোমরা একটু বুঝে নিও, চেষ্টা করো বোঝার। তো এটা হচ্ছে একটা উদ্ভিদ ধরলাম। তো এক্ষেত্রে জিব্রেলিন কি কাজ করছে এখানে, চলো প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে। হুম। জিব্রেলিন হচ্ছে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করছে। এই যে এক একটা পর্ব মধ্যে, একটা পাতা থেকে আরেকটা পাতার মধ্যে যে দূরত্বটা, সেটা হচ্ছে পর্ব মধ্য। তো এক্ষেত্রে উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটাচ্ছে। এখানে একটা পাতা ছিল,
এটা আবার তো এক্ষেত্রে কি হলো, উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটলো, এই যে এই দৈর্ঘ্যটার বৃদ্ধি ঘটলো এক্ষেত্রে। জীববিজ্ঞানের এই দুটো কাজ, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা আর পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো। এবার আমরা জেনে নিই যে জীববিজ্ঞান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, মানে আসার মতো কি কি জীববিজ্ঞানের থেকে আসতে পারে। তো এখান থেকে মেইনলি একটাই বড় কোশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে কাজ, অর্থাৎ বীজের সুপ্তাবস্থা ভঙ্গ এবং পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, এই দুটো মেন কাজ জীববিজ্ঞানের। তো এক্ষেত্রেই একটাই কোশ্চেন আসবে মোটামুটি, যে জীববিজ্ঞানের কাজ কি। তো এবার আমরা দেখে নিই সাইটোকাইনিন হরমোন সম্পর্কে। তো সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত হচ্ছে C10H9N5O, অর্থাৎ এটা হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত, যেক্ষেত্রে জিবরেলিন ছিল নাইট্রোজেন বিহীন এবং অক্সিজেন ছিল নাইট্রোজেন ঘটিত। তো কি এটা হচ্ছে পিউরিন বর্গযুক্ত, পিউরিন বর্গযুক্ত এবং ক্ষারীয়। তাই কি সাইটোকাইনিন হচ্ছে পিউরিন বর্গযুক্ত এবং ক্ষারীয়, যে ক্ষেত্রে এই দুটো ছিল অম্ল, জিবরেলিন অক্সিন ছিল অম্ল, আর সাইটোকাইনিন হচ্ছে ক্ষারীয় এবং পিউরিন বর্গযুক্ত। এছাড়া সাইটোকাইনিন কোথায় দেখা যায়? সাইটোকাইনিন মূলত বীজে এবং ফলে বেশি করে দেখা যায়, পরিণত ফলগুলোতে বেশি করে দেখা যায়, ফল এবং শস্যতে দেখা যায়। শস্য বলতে ফলের ভেতরে যে ডিম্বাশয়ের ভেতরে যে শস্যটা থাকে সেটা হচ্ছে যেটা বীজের খাদ্য প্রদান করে, যে অংশটা উদ্ভিদে, সেটাকে বলা হচ্ছে শস্য। অর্থাৎ ফল এবং শস্য, ফল বা ফলের রস এবং শস্য, এতে সাইটোকাইনিন বেশি পরিমাণে দেখা যায়। তো সাইটোকাইনিন কোথায় কোথায় দেখা যায়? যেরকম হচ্ছে ডাবের জলে বেশি পরিমাণে দেখা যায়। ডাবের জল একটা সাইটোকাইনের গুরুত্বপূর্ণ উৎস। ডাবের জল আমরা কম বেশি সবাই খাই, তো সেটা হচ্ছে একটা সাইটোকাইনিন, উদ্ভিদের সাইটোকাইনিন হরমোন। এছাড়া কি হচ্ছে ভুট্টাতে, ভুট্টার দানা, ভুট্টার দানাতেও সাইটোকাইন থাকে। এছাড়া টমেটোর রসেও সাইটোকাইনিন দেখা যায়। তো মেন উৎস হচ্ছে ডাবের জল এবং ভুট্টার দানাতে সাইটোকাইনিন থাকে। তো এবার হচ্ছে সাইটোকাইনের কাজ কি। তো উদ্ভিদের সাইটোকাইনের কি কি কাজ করে? এক হচ্ছে কোষ বিভাজন, কোষ বিভাজন অর্থাৎ সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজনে সহায়তা করে, অর্থাৎ কোষ বিভাজন করে উদ্ভিদের বৃদ্ধি ঘটাতে, অর্থাৎ কোষ বিভাজনে সহায়তা করে সাইটোকাইনিন। এছাড়া সাইটোকাইনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা হচ্ছে বার্ধক্য নিয়ন্ত্রণ। তাই উদ্ভিদের বার্ধক্য নিয়ন্ত্রণকারী হরমোন বলা হয় সাইটোকাইনিনকে, অর্থাৎ বার্ধক্য নিয়ন্ত্রণ করে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বার্ধক্য নিয়ন্ত্রণকারী হরমোন হচ্ছে সাইটোকাইনিন উদ্ভিদে। তো এটা প্রথম প্রমাণ করেন কে? রিচমন্ড এবং ল্যাং। রিচমন্ড এবং ল্যাং, তাই একে রিচমন্ড এবং ল্যাং প্রভাব বলা হয়, যে এটা রিচমন্ড এবং ল্যাং প্রভাব। তাকে বার্ধক্য নিয়ন্ত্রণে তারা প্রমাণ করে দেখান যে সাইটোকাইনিন উদ্ভিদের বার্ধক্য নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ক্লোরোফিল, পাতার যে ক্লোরোফিল সেটাকে
বিনষ্ট হওয়ার হাত থেকে বাঁচায়, ক্লোরোফিলকে বিনষ্ট হওয়ার হাত থেকে বাঁচায় এবং পাতাকে চিরসবুজ রাখতে সহায়তা করে, অর্থাৎ উদ্ভিদকে চিরসবুজ রাখতে সহায়তা করে। তা বার্ধক্য নিয়ন্ত্রণকারী হরমোন হিসেবে কাজ করে সাইটোকাইন। তো এটাকে রিচমন্ড এবং ল্যাং প্রভাব বলা হয়, কারণ রিচমন্ড এবং ল্যাং এইটাকে আবিষ্কার করে, তার জন্য রিচমন্ড এবং ল্যাং প্রভাব বলা হয়। এছাড়াও আর কি আছে, পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি ঘটানো। পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি ঘটানো, তো আমরা দেখেছি অক্সিন কি করে, অক্সিন অগ্রমুকুলের অর্থাৎ অগ্রস্থ প্রকটতা ঘটায়, অর্থাৎ অগ্রমুকুলের বৃদ্ধি করে। আর সাইটোকাইন কি করে, পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি করে। অর্থাৎ এই যদি একটা গাছ হয়, পার্শ্বস্থ মুকুল বলতে এইখান থেকে আবার নতুন পাতা সৃষ্টি হয়, নতুন ডালপালা সৃষ্টি হচ্ছে, এই যে এই জায়গাটা থেকে। নতুন পাতা সৃষ্টি হচ্ছে, তো ডালপালা সৃষ্টি হচ্ছে, তো সাইটোকাইনিন এটাতে সাহায্য করে, অগ্রস্থ পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধিতে সহায়তা করে সাইটোকাইনিন। এই গেল সাইটোকাইনিনের কাজ। এবারে সাইটোকাইনিনের উদাহরণ দেখে নি। তো প্রাকৃতিক সাইটোকাইনিন কি বলছে, এখানটায় লিখি, প্রাকৃতিক সাইটোকাইনিন। প্রাকৃতিক সাইটোকাইনিন হচ্ছে জিয়াটিন, অর্থাৎ জিয়াটিন হচ্ছে প্রাকৃতিক সাইটোকাইনের একটা উদাহরণ। আর আছে কৃত্রিম সাইটোকাইনিন। কৃত্রিম সাইটোকাইনিন কি আছে, কৃত্রিম সাইটোকাইনিন আছে হচ্ছে কাইনেটিন। তো তোমরা একটু নামগুলো একটু খেয়াল রাখবে, জিয়াটিন এবং কাইনেটিন, কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। তো সাইটোকাইনিন থেকে কি কি কোশ্চেন আসতে পারে, মেইনলি হচ্ছে বার্ধক্য নিয়ন্ত্রণকারী হরমোন হিসেবে সাইটোকাইনিনের ভূমিকা লেখো, এটা একটা আসতে পারে। বা সাইটোকাইনের কাজ যেমন পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি ঘটানো, কোষ বিভাজন। আর এক্সাম্পল আসতে পারে, উদাহরণ। এক্সাম্পল কি আসতে পারে, যে প্রাকৃতিক আর কৃত্রিম সাইটোকাইনের নাম, যেমন জিয়াটিন আর কাইনেটিন। সাইটোকাইনিন থেকে মোটামুটি এইরকমই আসবে, আসবে বলতে আসার চান্স আসে। তো এবারে উদ্ভিদের তিনটে হরমোনের মধ্যে একটু পার্থক্য দেখে নি, বা তুলনা একটু দেখে নি, কি কি হতে পারে। তো প্রথম তুলনা হচ্ছে রাসায়নিক, প্রথমে আসছে রাসায়নিক গঠন বা রাসায়নিক সামগ্রী। এক্ষেত্রে কি আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এটা আবার নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে কিন্তু নাইট্রোজেন নেই, এক্ষেত্রে নাইট্রোজেন থাকছে না। আবার এটাতে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন চারটেই আছে। আর এটা হচ্ছে অম্লধর্মী রাসায়নিক প্রকৃতি, এটা অম্লধর্মী, আর এটা হচ্ছে ক্ষারীয়। এটা হচ্ছে ক্ষারীয়। আর উৎস কি কি হতে পারে, অক্সিজেনের উৎস কোথায় দেখা যায়, অক্সিজেন হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে।
উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল, যেমন কাণ্ডের অগ্রভাগ। কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ। আর জিব্রেলিন কোথায় দেখা যায়? জিব্রেলিন দেখা যায় হচ্ছে বীজে। আর কোথায় দেখা যায়? মুকুল আবরণীতে। আর সাইটোকাইনিন কোথায় দেখা যায়? সাইটোকাইনিন দেখা যায় ফলের রসে আর শস্যে। এই দুটো জায়গায় সাইটোকাইনিন দেখা যায়। এদের কাজ তো আগেই বললাম কি কি কাজ করে। তো এটা ট্রপিক চলন, আচ্ছা ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন উদ্ভিদ হরমোন? সেটা হচ্ছে অক্সিন, অর্থাৎ ট্রপিক চলন নিয়ন্ত্রণে সাহায্য করে। যে ক্ষেত্রে এরা দুটো কিন্তু ট্রপিক চলনে কোনো সাহায্য করে না। ট্রপিক চলনে এরা শুধুমাত্র অক্সিনটাই ট্রপিক চলনে সাহায্য করে। তো এরকম একটা কোশ্চেন আসতেই পারে যে উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে বা ট্রপিক চলনে কোন উদ্ভিদ হরমোন সাহায্য করে? তো সেক্ষেত্রে উত্তর হবে হচ্ছে অক্সিন। তো উদ্ভিদ এই তিনটের মধ্যে পার্থক্য এরকমই আসবে। তো যে কাজের ওপর ভিত্তি করে পার্থক্য লেখা যাবে, যেমন রাসায়নিক প্রকৃতির ক্ষেত্রে অম্লধর্মী। তো পার্থক্য আসলে আমরা কি কি পয়েন্ট লিখবো? 1 নম্বর পয়েন্ট লিখবো হচ্ছে উৎস। তো পার্থক্য আসলে আমরা কি কি পয়েন্টের উপর অ্যান্সার করব? তো 1 নম্বরে লিখবো উৎস, 2 নম্বরে লিখবো রাসায়নিক প্রকৃতি, রাসায়নিক প্রকৃতির মধ্যে তোমরা আরেকটা পয়েন্ট যুক্ত করতে পারো, যেমন এটা হচ্ছে ইন্ডোল বর্গযুক্ত, ইন্ডোল বর্গযুক্ত। এটা হচ্ছে টার্পিনয়েড বর্গযুক্ত, আর এটা হচ্ছে পিউরিন বর্গযুক্ত। তো এর মধ্যে কি কি পয়েন্ট হবে? একটা হচ্ছে গঠনকারী মৌল, 2 আছে রাসায়নিক প্রকৃতির মধ্যে কোন ধর্মী, অর্থাৎ আম্লিক বা ক্ষারীয়, আর একটা আসতে পারে কোন বর্গযুক্ত। আর 3 নম্বরে আমরা কি লিখবো? কাজ। কাজের উপর ভিত্তি করে যে যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা লেখার চেষ্টা করব। তো উদ্ভিদ হরমোন এই অবধি। আরেকটা পার্ট উদ্ভিদ হরমোনে আছে, সেটা হচ্ছে কৃত্রিম উদ্ভিদ হরমোন। তো কৃত্রিম উদ্ভিদ হরমোন বলতে আমরা কি বুঝি? অর্থাৎ যে হরমোন ল্যাবরেটরিতে আমরা সংশ্লেষ করি, অর্থাৎ কৃত্রিম উপায়ে আমরা তৈরি করি, কিন্তু যার কাজ বা কার্য পদ্ধতি একদম সম্পূর্ণ প্রাকৃতিক হরমোনের মতো, যেমন অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন এই তিনটের মতোই কাজ করবে। তো সেক্ষেত্রে কিন্তু ল্যাবরেটরিতে আমরা সেটাকে তৈরি করছি, তো সেটা হচ্ছে কৃত্রিম উদ্ভিদ হরমোন। যেমন উদাহরণ কি কি আছে? উদাহরণ যেটা আগে বলেছিলাম, কৃত্রিম অক্সিজেন হরমোন, যেমন NAA, IPA, 2,4-D। তো এইসব কৃত্রিম উদ্ভিদ হরমোন তো কি কি কাজে লাগে? তো 1 নম্বর হচ্ছে শাখা কলম সৃষ্টিতে। শাখা কলম সৃষ্টিতে। শাখা কলম সৃষ্টি বলতে, তো তোমরা অনেকে করেছো, আমিও নিজে বাড়িতে করেছি, একটা গাছের ডাল কেটে মাটির মধ্যে পুঁতে দিয়ে নতুন একটা গাছ সৃষ্টি করা, বা সেই গাছেই একটা ডালকে সেখানে একটুখানি অংশ কেটে নিয়ে সেখানে মাটি টাটি লাগিয়ে জড়িয়ে রেখে দিয়ে সেখান থেকে আবার পরবর্তীকালে নতুন মূল গজায়। তো সেইটাকে তারপরে কেটে দিয়ে মাটিতে লাগালে নতুন উদ্ভিদ তৈরি হয় সেখান থেকে।
তো সেটা হচ্ছে শাখা কলম সৃষ্টি। সেটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, বা আমিও করেছি বাড়িতে শাখা কলম সৃষ্টি। সেক্ষেত্রে কি কি লাগে, কি কি হরমোন লাগে, সেক্ষেত্রে আইপিএ, আইবিএ, এনএ, এই সকল হরমোনগুলো ব্যবহার করা যেতে পারে। 2 হচ্ছে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি, যেটা আমি আগেই বলেছিলাম বীজহীন ফল সৃষ্টি। সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, এনএএ ইউজ করা যেতে পারে, আইবিএ, এই সকল কৃত্রিম হরমোন পার্থেনোকার্পি ফল তৈরিতে কাজে লাগে। তো পার্থেনোকার্পি ফল কি কিতে করা যায়, যেমন হচ্ছে পেঁপে, কলা, আঙুর, অর্থাৎ পার্থেনোকার্পি ফল এগুলো, যেগুলো আমরা বীজহীন ফল তৈরি করতে পারি, যেমন পেঁপে, কলা, আঙুর। এছাড়া আরো বিভিন্ন রকম ফলে তৈরি করা যায়। আর হচ্ছে ফলের অকাল মোচন রোধ। ফলের অকাল মোচন রোধ যেমন হচ্ছে আমরা দেখি যে আম গাছে বোল আসলে অনেক ছোট ছোট আম ঝরে পড়ে যায়। তো সেটা হচ্ছে ফলের অকাল মোচন রোধ, অর্থাৎ অপরিণত ফলের পতন ঘটে। তো সেক্ষেত্রে ফলের অকাল মোচন রোধ করতে আমরা কি ব্যবহার করতে পারি, 2,4-D। 2,4-D এই কৃত্রিম অক্সিন হরমোনটা আমরা ব্যবহার করতে পারি। আর আছে আগাছা নাশক হিসাবে। আগাছা নাশক হিসেবে 2,4-D, অর্থাৎ চাষের জমিতে যে ফসলটা চাষ করা হচ্ছে, তো সেই উদ্ভিদের সাথে সাথে বিভিন্ন আগাছা উদ্ভিদ জন্মায়। তো সেক্ষেত্রে আমরা 2,4-D কৃত্রিম হরমোনটা ইউজ করতে পারি আগাছা উদ্ভিদকে নাশের জন্য। এবং এই হরমোনটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, অর্থাৎ আমরা যে কাঙ্ক্ষিত ফসলটা পেতে চলেছি, তো তাতে 2,4-D কোনো প্রভাব ফেলবে না, শুধুমাত্র আগাছার ওপরই, আগাছাকেই নাশ করবে, এগুলো আগাছাকেই মেরে ফেলবে। তো কৃত্রিম হরমোনের এই সকল ব্যবহার আমরা লক্ষ্য করতে